বেগম খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ারে প্রধান উপদেষ্টা, অবস্থা অপরিবর্তিত, এসেছে যুক্তরাজ্যের মেডিকেল টিম, আসছে চীনের আরেকটি বিশেষজ্ঞ দল। মানুষের জন্য রাজনীতি করায় খালেদা জিয়ার অসুস্থতায় কাঁদছে মানুষ, বলেছেন মঈন খান। ধর্মকে ব্যবহার করে জামাত ধোঁকা দিচ্ছে মানুষকে, মন্তব্য মির্জা আব্বাসের। বেগম জিয়ার অসুস্থতা ও পরিস্থিতি বিবেচনা করে তফসিল ঘোষণার দাবি এনসিপির। গণভোটে সিল দিতে ভোটার প্রতি সময় লাগবে 8 মিনিট, জানালেন ইসি সানাউল্লাহ। আগামী নির্বাচন সুষ্ঠু করতে আবারও সশস্ত্র বাহিনীর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। বেগম জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সংসদ নির্বাচন হতে দেওয়া হবে না, রংপুরের সমাবেশে হুঁশিয়ারি জামাত সহ 8 দলের নেতাদের, ওয়াদা ভঙ্গকারী বললেন অন্তর্বর্তী সরকারকে। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যা 7টা 7 প্রধান উপদেষ্টা এভার কেয়ার হাসপাতালে পৌঁছলে তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে প্রধান উপদেষ্টাকে বেগম খালেদা জিয়ার কাছে নিয়ে যান বিএনপি মহাসচিব। সেখানে উপস্থিত আছেন বেগম জিয়ার চিকিৎসক অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার ও অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। এদিকে বেগম খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রিচার্ড বিলি সকালে এভার কেয়ারে পৌঁছেছেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া চীন থেকে আরও একটি বিশেষজ্ঞ চিকিৎসক দলের দেশে পৌঁছানোর কথা রয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাকে যখন যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে তা তিনি গ্রহণ করতে পারছেন বলে গতকাল সংবাদ সম্মেলনে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। তবে আজ সকাল থেকে বেগম জিয়ার স্বাস্থ্যের অবস্থার উন্নতি না অবনতি হয়েছে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি চিকিৎসকরা। এদিকে খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার পর স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF নিরাপত্তা দেওয়া শুরু করেছে। এছাড়া এভার কেয়ার হাসপাতালে 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। দর্শক, এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি কথা বলবো তার সাথে। শুভ, বেগম খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ারে প্রধান উপদেষ্টা যাবার পর সেখানকার পরিস্থিতি আমাদের জানাবেন। সাবরিনা, প্রধান উপদেষ্টা এই মাত্রই এভার কেয়ার হসপিটাল থেকে বের হয়ে গেছেন। তিনি 7টা 5 এখানে এসেছেন। ভিতরে গিয়ে প্রায় 25 থেকে 26 মিনিট থেকেছেন। বেগম খালেদা জিয়াকে তিনি দেখে এসেছেন, তাকে রিসিভ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন রিসিভ করে তাকে ভিতরে নিয়ে যান। এরপরে তিনি খালেদা জিয়াকে দেখেছেন, ওখানে প্রায় 25 মিনিট অপেক্ষা করে ঠিক 7টা 32 এখান থেকে বের হয়ে গেছেন। তো তাকে প্রধান উপদেষ্টাকে আগমন উপলক্ষে এখানে যে ধরনের নিরাপত্তা নেওয়ার দরকার সব ধরনের নিরাপত্তাই নেওয়া হয়েছিল। সাধারণ মানুষকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন তিনি বের হয়ে যাওয়ার পরই অনেকটা স্বাভাবিক হয়ে গেছে, আগের মতোই সবকিছু চলমান। খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা আগের মতো স্থিতিশীল আছে। বিএনপির পক্ষ থেকে ডাক্তার AZM জাহিদ হোসেন ব্রিফ করেন তার সার্বিক অবস্থা, কিন্তু আজকে এখন পর্যন্ত তিনি ব্রিফ না করলেও আমরা দায়িত্বশীল সূত্রে জানতে পেরেছি যে গত 27শে নভেম্বর থেকে খালেদা জিয়াকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে সিসিইউতে রেখে। ওখানে যে অবস্থায় তাকে সিসিইউতে নেওয়া হয়েছে ঠিক একই অবস্থায় এখনো রয়েছে, অনেকটাই অপরিবর্তনশীল বা স্থিতিশীল রয়েছে। তো আরেকটা বিষয় হচ্ছে, আজকে সকালে যুক্তরাজ্য থেকে একটি মেডিকেল রিসার্চ বেইলের নেতৃত্বে 4 সদস্যের একটি মেডিকেল টিম এসে এই চিকিৎসক বোর্ডের সদস্যদের সাথে যোগ দিয়েছেন। তারা মিলে সম্মিলিতভাবে বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দিচ্ছেন। চায়না থেকে একটি প্রতিনিধি দল সন্ধ্যার পর আসার কথা, তারা এখনো এসে পৌঁছেনি। তারাও এসে এই মেডিকেল বোর্ডের সাথে যোগ দিবেন। অর্থাৎ দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে বেগম খালেদা জিয়াকে কিভাবে উন্নত চিকিৎসা দেওয়া যায়, তার চিকিৎসার যতটুকু দেয়া যায়, যতটুকু দেয়া প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন যে বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া দরকার সেই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে কিন্তু এখানে
বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সবার একটাই আশা, আসলে চিকিৎসকরা তাদের সর্বোচ্চ চিকিৎসা বিদ্যাটা কাজে লাগিয়ে বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দিয়ে যাচ্ছেন। তবে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত ছাড়া কিন্তু আসলে তার সুস্থতাটা সম্ভব না। এই জন্য দলীয় নেতা কর্মীদের পাশাপাশি সবাই চিকিৎসকরা দোয়া চেয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি তার প্রতি সহায় হন তাহলে তিনি সুস্থ হয়ে ফিরবেন। তো এই মোটামুটি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর আমার কাছে এতটুকুই রয়েছে এই পর্যন্ত। যদি পরবর্তীতে আরো কোনো তথ্য থাকে তাহলে পরবর্তী সংবাদে আমরা জানিয়ে দিব। শারমিন। শুভ, আপনাকে ধন্যবাদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগের আক্রোশের শিকার বেগম খালেদা জিয়া। তিনি মানুষের জন্য রাজনীতি করেছেন, তাই তার অসুস্থতায় মানুষ কাঁদে। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জামায়াতে ইসলামী সমালোচনা করে বলেছেন, দলটি আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল, তারা এখন ধর্মকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দিচ্ছে। গোলাম মঈনুল আহসানের রিপোর্ট। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বুধবার রাজধানীতে ভাসানী মিলনায়তনে দোয়ার আয়োজন করে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন। এ সময় আব্দুল মঈন খান বলেন, বেগম জিয়া কখনো নিজের কথা চিন্তা করেননি। নিজের জীবন বাজি রেখে গণতন্ত্র মানুষের জন্য সারা জীবন কাজ করে যাচ্ছেন। শিকার হয়েছিলেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, এমন একজন রাজনীতিবিদ যিনি কোনোদিন নিজের ভালোর কথা চিন্তা করেননি। তিনি বাংলাদেশের কোটি কোটি মানুষের মঙ্গলের কথা চিন্তা করেছেন, নিজের জীবন বাজি রেখেছেন এবং পরবর্তীতে বাংলাদেশের মানুষ ভালোবেসে তাকে তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারপারসনের রোগ মুক্তির দোয়ার আয়োজন করে কৃষক দল। সেখানে রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়া মানুষের জন্য রাজনীতি করেছেন, তাই তার অসুস্থতার কথা শুনে চারিদিক স্তব্ধ হয়ে গেছে। তার এই মুমূর্ষ, এই রোগাক্রান্ত, এই অসুস্থতা তো ওই হাসিনার কারণে, কিন্তু জনগণের হৃদয় থেকে, জনগণের হৃদয় তন্ত্রী ছিঁড়ে যে ভালোবাসা, যে শ্রদ্ধা, যে আকুলতা, যে আবেগ দেশনেত্রীর জন্য আজকে সারা দেশে প্রকাশিত হচ্ছে। মতিঝিলের জামিয়া দিনিয়া শামসুল উলুম মাদ্রাসায় কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করে স্বেচ্ছাসেবক দল। বিএনপির চেয়ারপারসনের রোগ মুক্তির জন্য দোয়া করেন হাফিজ ও এতিম বাচ্চারা। এদিকে রাজধানীর সিদ্ধেশ্বরীতে একটি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করে মির্জা আব্বাস করার সমালোচনা করেন জামাতে ইসলামীর। কত বড় ধাপ্পা বাজেরা, বুকের ভিতরে কোরআন শরীফ আছে বলতেছে, মানে এখানে ছোট একটা কোরআন শরীফ বাঁধা থাকে, হ্যাঁ কোরআন শরীফ হাত দিয়ে বলছেন। তো এই ধরনের কথাবার্তা কাজকর্ম করতেছে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অন্য ধর্মের বিষ্ণু কৃষ্ণ এদের সঙ্গে মিলিয়ে ফেলেন। এই সমস্ত লোকদেরকে একটু চিহ্নিত করবেন দয়া করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চান তিনি। কৃষ্ণ এদের সঙ্গে। গোলাম মঈনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আজও দোয়া মাহফিল হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়েছে সাভারে আমিনবাজার ইউনিয়ন ছাত্র দলের আয়োজনে। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, দ্রুত দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, অংশ নেবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় লালমনিরহাটে খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার আয়োজনে দোয়া মাহফিল হয়েছে। পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। পরে মাদ্রাসার শিক্ষার্থীদের বোরকা দেয়া হয়। মুন্সিগঞ্জে বিএনপির 31 দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেছেন দলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। পরে শ্রীনগর উপজেলা বিএনপির কার্যালয়ে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়। টাঙ্গাইলে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ অনেকে। খাগড়াছড়ির পানছড়িতে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া করেছেন জেলা বিএনপি ও যুব দলের নেতাকর্মীরা। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুইয়া সহ অনেকে। বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সাতক্ষীরায় কোরআন খতম ও দোয়া মাহফিল হয়েছে শহরের লেক ভিউ কনভেনশন সেন্টারে। এতে সাতক্ষীরা 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রৌফ সহ অনেকে অংশ নেন।
নরসিংদীর ইটাখোলা বালুর মাঠে আইয়ুবপুর ও পুটিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার আর প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি। বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তি কামনায় দিনাজপুরে দোয়া মাহফিল হয়েছে জেলা বিএনপির উদ্যোগে। দিনাজপুর ইনস্টিটিউট মাঠে এতে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ মোফাজ্জল হোসেন দুলাল সহ অনেকেই অংশ নেন। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। বেগম জিয়ার অসুস্থতা ও বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখে জাতীয় নির্বাচনের তাফসিল ঘোষণা করতে কমিশনকে অনুরোধ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক পরিস্থিতি বিবেচনার পাশাপাশি সব দলের প্রস্তুতির জন্য ভালো হয় কমিশনকে এমন সময় তাফসিল ঘোষণা করতে। আর দলটির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারির অভিযোগ, ছোট ছোট রাজনৈতিক দলগুলোকে কিছু আসনের লোভ দেখিয়ে একটি দল বহুদলীয় গণতন্ত্রকে হত্যার চেষ্টা করছে। এ কাজে আদালতের আশ্রয় নিচ্ছে দলটি। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠক করে। প্রায় 1 ঘন্টার বৈঠক শেষে দ্বিতীয় দফায় কমিশনের সিনিয়র সচিবের সাথে বৈঠক হয় তাদের। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আনুষ্ঠানিকভাবে এনসিপির নিবন্ধন সার্টিফিকেট ও প্রতীক নেয়ার বিষয়টি উল্লেখ করেন। অভিযোগ করেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে উদ্বিগ্ন তার দল। তফসিলের সময়সীমা ও দলের অবস্থান ব্যাখ্যা দেন নাহিদ ইসলাম। তফসিল দেওয়ার সময়টা যাতে রাজনৈতিক স্থিতিশীলতা থাকে এবং প্রত্যেকটা দলই যাতে নির্বাচনী যাত্রা শুরু করার একটা পরিবেশে থাকে তাদের দলের ভিতরে এবং সার্বিক রাজনৈতিক সেই পরিবেশটা যাতে থাকে। যে রাজনৈতিক স্থিতিশীলতা যদি আপনি জায়গা যখন আসবে তখন যদি তফসিলটা দেওয়া হয় তখন কাজটা অনেক ইজি হবে। তাহলে আপনি একবার তফসিল দিলেন, আমাদের যে গণতন্ত্রের আপোষের নেত্রী উনি খালেদা জিয়া উনি হলো অসুস্থ রয়েছেন। সো ফলত আমাদের এখানে বাংলাদেশের পলিটিক্যাল যে এরিনা রয়েছে সেটা হলো একটা সংকটময় পরিস্থিতি রয়েছে। আমরা বলতেছি সংকটগুলো উত্তরণ করে একটা সুন্দরভাবে তফসিল দিয়ে সবাইকে অনবোর্ড করে ভোটিং প্রসেসে যাওয়ার জন্য। না, আমরা কেন তফসিল পিছাতে চাইব? নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের সংস্কার কার্যক্রম বাধাগ্রস্ত করতে একটি দল আদালতকে ব্যবহার করছে। বাংলাদেশে একটি দল কোর্টের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের ঘাড়ে বন্দুক রাখছে, তারা গুন্ডাতন্ত্র করছে সেখানে। অর্থাৎ ছোট ছোট যে দলগুলা রয়েছে সেই দলগুলাকে কয়েকটা সিটের লোভ দেখিয়ে বাংলাদেশের রাজনৈতিক যে বহুদলীয় গণতন্ত্র সেটাকে তারা হত্যা করার উদ্যোগ নিচ্ছে। আমরা সেই বিষয়ে স্পষ্ট জানিয়েছি, বাংলাদেশের সংস্কার কার্যক্রম যখন তারা পলিটিক্যালি ব্যর্থ হয়েছে, রাজনৈতিকভাবে এখন তারা কোর্ট আঙ্গনের আশ্রয় নিয়ে, সুপ্রিম কোর্টের আশ্রয় নিয়ে সংস্কার প্রক্রিয়াটা বাধাগ্রস্ত করার প্রচেষ্টা চালাচ্ছে। জাতীয় নির্বাচন নিয়ে কমিশন পক্ষপাতমূলক আচরণ করলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন দলটির নেতারা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। দেশ কোন দিকে যাচ্ছে তা নির্ভর করছে আগামী নির্বাচনের উপর, বলেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে আয়োজন ইসির জন্য বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি। গণভোটে পড়ে বুঝে সিল দিতে গেলে ভোটার প্রতি সময় লাগবে 7 থেকে 8 মিনিট। এটি বাস্তবতা উল্লেখ করে এই কমিশনার বলেন, চাইলেই ভোট কক্ষের সংখ্যা বাড়ানো সম্ভব নয়। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে এসব কথা জানান কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ। জানান, এই সমস্যাকে কমিয়ে আনার চেষ্টা করছে ইসি। বলেন, স্বচ্ছ নির্বাচনের জন্য সবচেয়ে বড় নিয়ামক গণমাধ্যম। আগামীতে দেশ কেমন হবে তার একটি ভিত্তি হতে যাচ্ছে ফেব্রুয়ারি নির্বাচন। সমন্বিত উদ্যোগ হতে হবে, অংশীজনদের সহায়তা লাগবে। দেশের স্বার্থে ভালো নির্বাচন হতেই হবে, যার কোনো বিকল্প নাই বলেও মন্তব্য করেন তিনি। এ সময় ইসি সচিব বলেন, শতাব্দীর ভালো নির্বাচন চায় নির্বাচন কমিশন। এক্ষেত্রে সাংবাদিকদের সহযোগী হয়ে কাজ করতে হবে। একটা ভোটার অন অ্যান অ্যাভারেজ 3 মিনিট 52 সেকেন্ড করে সময় নিচ্ছে ভিতরে, অন অ্যান অ্যাভারেজ। যে না পড়ে সিল দিচ্ছে তার কোনো কমপক্ষে 2 মিনিট লাগছে, আর যে পড়ে সিল দিতে যাচ্ছে সে 7-8 মিনিট পর্যন্ত নিয়ে নিচ্ছে। এই যেখানে বাস্তবতা, এবং আমরা এটাও জানি যে আমরা ইনডেফিনিট নাম্বার অফ সেন্টারও বাড়াতে পারবো না, ইনডেফিনিট নাম্বার অফ বুথও বাড়াতে পারবো না। আমাদের বুথ ব্যবস্থাপনাকে আরও স্মার্ট করতে হবে। আমাদের দেশের সাথে, আমাদের প্রজন্মের সাথে, আমাদের জাতির সাথে একটা ভালো নির্বাচন হতেই হবে, এর কোনো বিকল্প নাই। এবং সেখানে আমাদের যার যে ভূমিকাটা রাখা দরকার সেটা যেন আমরা সচেতনভাবে পালন করি।
আগামী নির্বাচন সুষ্ঠু করতে আবারও সশস্ত্র বাহিনীর সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ন্যাশনাল ডিফেন্স কোর্স 2025-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এই সহযোগিতা চান। এ সময় বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান প্রধান উপদেষ্টা। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। ন্যাশনাল ডিফেন্স কোর্স 2025-এর সমাপনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় নিরাপত্তা, বৈশ্বিক সন্ত্রাসবাদ মোকাবেলায় এ ধরনের কোর্সের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগানোর আহ্বান জানান তিনি। আগামী নির্বাচন সুষ্ঠু করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চান সরকার প্রধান। Still, you'll have to play a very historical role in our national election and referendum coming February to make it not only a historical landmark, also a peaceful and festive, make it a festive occasion for all voters who turn out to vote. And the nation will remember with pride they really had a historical occasion to turn the country around. এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য আবারও দেশবাসীর কাছে দোয়া চান। Let us pray to Allah along with all the people of Bangladesh for the speedy recovery of our former Prime Minister and our national leader, Begum Khaleda Zia, who is struggling with her life. ন্যাশনাল ডিফেন্স কোর্স 2025-এ 96 জন সদস্য অংশ নেন। সশস্ত্র বাহিনীর 49 জনের পাশাপাশি বেসামরিক ও 18টি দেশের সদস্য ছিলেন এই কোর্সে। পাশাপাশি সেনা, নৌ ও বিমান বাহিনীর 56 জন কর্মকর্তা সফলভাবে আর্ম ফোর্সেস ওয়্যার কোর্স সম্পন্ন করেন। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। জামাত সহ 8 দলের নেতারা বলেছেন, স্বাধীনতার পর যেসব সরকার রাজনৈতিক দল সরকার পরিচালনা করেছে তারা শুধু নিজের ও গুটি কয়েক মানুষের কল্যাণে কাজ করেছে, দেশের মানুষের জন্য নয়। 8 দল আখেরাতে ও দিনের কল্যাণে কাজ করবে। অন্তর্বর্তী সরকারকে ওয়াদা ভঙ্গকারী অভিহিত করার পাশাপাশি বিএনপির কড়া সমালোচনা করা হয় 8 দলের রংপুর বিভাগীয় সমাবেশে। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতীয় সংসদ নির্বাচন হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন নেতারা। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় শাহনেওয়াজ জনি। বুধবার রংপুরের স্থানীয় কালেক্টরেট ঈদগাহের গোটা মাঠ ভরে ওঠে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে। 5 দফা দাবিতে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন সহ 8 দলের ডাকা বিভাগীয় সমাবেশে নেতারা বলেন, দেশের 54 বছরে রাজনৈতিক দলগুলো সরকার গঠন করে নিজেদের কল্যাণ করেছে, সম্পদশালী দেশকে অর্থনৈতিক পঙ্গু বানিয়েছে। বিএনপির সমালোচনা করে নেতারা বলেন, 8 দল সরকার গঠন করলে দিন ও আখিরাতের কল্যাণে কাজ করবে। 54 বছরের ক্ষমতায় দেখেছি তারা দুর্নীতির পাহাড় গড়েছে। সম্পদের অভাব এই জন্য নেই, 15.5 বছরে লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। দেশের সম্পদ ছিল পাচার করা হয়েছে। আজকে যদি সৎ নেতৃত্ব আমাদের সমাজ রাষ্ট্রে কায়েম হয়, বাংলাদেশ 3 থেকে 5 বছরের মধ্যে দুর্নীতিমুক্ত হলে বিদেশি সিঙ্গাপুরের মতো নয়, তার চেয়েও অনেক উন্নত বাংলাদেশ হতে পারবে ইনশাল্লাহ। আমরা 8 দল ঘোষণা দিচ্ছি, আমরা দুনিয়ারও কল্যাণ করতে চাই, আখেরাতেও আমরা কল্যাণ পেতে চাই। 8 দলের নেতারা বলেন, গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট বিদায় নিয়েছে, আবু সাইদ সহ অসংখ্য জুলাই যোদ্ধা আত্মহতি দিয়েছে, কিন্তু এখনো দেশে সমতা আসেনি। আজকে ক্ষমতা প্রেমিকদেরকে বলবো যে আপনারা বারবার ক্ষমতায় গিয়েছিলেন, আমাদেরকে কি উপহার দিয়েছেন? নতুন ভাবে পুরান বউ, নতুন শাড়িতে, আর আমাদেরকে ধোঁকা দিতে পারবেন না। ধোঁকা দেওয়ার দিন শেষ। নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হবে। যদি তা করতে ব্যর্থ হন, আগামী নির্বাচনে জনগণ 8 দলের পক্ষে রায় দিয়ে আপনাদের এই অবিচারের ব্যবস্থা গ্রহণ করবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি, নির্বাচনের আগে গণভোট, ভোটের মাঠ সমতল নিশ্চিত করা সহ 5 দফা দাবিতে সমাবেশের আয়োজন করা হয়। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর।
জুলাই অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ড পরিচালনায় সহায়তার অভিযোগে এবার বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এই তথ্য জানা গেছে। প্রসিকিউশন বলছে, আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করে সংঘবদ্ধভাবে হত্যাকাণ্ডে সহায়তা করা হয়। এই অভিযোগে শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। অভিযোগ আছে, 3 সপ্তাহের আন্দোলনের সময় হঠাৎ বন্ধ করা হতো ইন্টারনেট সেবা। 17 জুলাই মধ্যরাত থেকে 28 জুলাই পর্যন্ত বন্ধ ছিল মোবাইল ইন্টারনেট। এছাড়া ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ ছিল 13 দিন, যা স্বাভাবিক হয় 5 আগস্ট দুপুর থেকে। এদিকে আরেক মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে যাচ্ছে প্রসিকিউশন। এই দুজনের বিরুদ্ধে আন্দোলন দমনে কারফিউ জারি করে আন্দোলনকারীদের শেষ করে দেওয়া সহ সকল হত্যাকাণ্ডের পরামর্শ দেওয়ার প্রমাণ মিলেছে। সব ঠিক থাকলে বৃহস্পতিবার অথবা আগামী সপ্তাহে 2 মামলায় জয় ও পলক এবং আনিসুল ও সালমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করবে প্রসিকিউশন। এদিকে গুমের মামলায় শেখ হাসিনা সহ 10 সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 14 ডিসেম্বর নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলায় শেখ হাসিনা রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছেন আমির হোসেন। গত 23 নভেম্বর ট্রাইব্যুনাল জেড.আই খান পান্নাকে নিয়োগ দিয়েছিল। তিনি বুধবার আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। তাইমুর রশিদের রিপোর্ট। আওয়ামী লীগ শাসনামলে টিএফআই সেলে গুম ও নির্যাতনের মামলায় বুধবার শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি করেন রাষ্ট্রপক্ষ। এর মধ্যে সাবেক বর্তমান 10 জন সেনা কর্মকর্তা আদালতে উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ আমলে কিভাবে গুম ও নির্যাতন করা হতো সে বর্ণনা ও আসামিদের সম্পৃক্ততার বিষয়টি তুলে ধরেন চিফ প্রসিকিউটর। 4টি কাউন্টে তাদের বিরুদ্ধে অভিযোগ আমরা আনয়ন করেছি। তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আমরা প্রার্থনা করেছি। আসামি পক্ষ থেকে আজকে অনেকগুলো ডিসচার্জ আবেদন করা হয়েছিল, সেগুলো শুনানি তারা করেননি। তারা সময় চেয়েছেন তাদের প্রস্তুতির কথা বলে। আদালত তাদেরকে আগামী 14 ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছেন। 14 ডিসেম্বর ওনাদের অংশটুকু আদালত শুনবেন। এই হাইপ তোলার চেষ্টা করা, যারা রাষ্ট্রের জন্য অনেক কিছু করে সুতরাং তাদেরকে একটা স্পেশাল প্রিভিলেজ দিতে হবে, সেই প্রার্থনা আদালত নামঞ্জুর করেছেন। বলেছেন সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে অসম্ভব রকমের গুরুতর, সবাইকে ইকুয়াল ট্রিটমেন্ট দেওয়া হবে। তারা বিচারের সাজাপ্রাপ্ত না হওয়া পর্যন্ত ইনোসেন্ট বিবেচিত হবে, কিন্তু আসামি হিসাবে অন্যরা যে ধরনের প্রিভিলেজ ভোগ করে তার বাইরে নতুন কিছু তারা পাবেন না। এদিকে গত 23 নভেম্বর হাজির হয়ে শেখ হাসিনার পক্ষে গুমের মামলা লড়ার ইচ্ছা প্রকাশ করেন এই সময়কার আলোচিত আইনজীবী জেড.আই খান পান্না। তাৎক্ষণিক তাকে আইনজীবী হিসেবে নিয়োগ দেন ট্রাইব্যুনাল 1। হাসিনার আইনজীবী হওয়ার পর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আইনজীবীদের চাপের মুখে পড়েন পান্না। ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি জানান মামলা থেকে নিজেকে প্রত্যাহারের কথা। বিষয়টি ট্রাইব্যুনালের রেজিস্ট্রার দপ্তরে চিঠি দিয়েও জানান তিনি। বুধবার পান্নার এমন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেন ট্রাইব্যুনাল। ডেকে পাঠানো হয় তাকে। তলবের 10 মিনিটের মধ্যে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চান এই সিনিয়র আইনজীবী। এ সময় আদালত বলেন আসামি কোর্টে হাজির হবে না, তার পক্ষে আইনজীবী নিয়োগ দিলেও সমালোচনা করা হচ্ছে, যা কাম্য নয়। কোর্টে বলছে যে আমার যে পজিশনটা হলো একদিকে এই প্রসিকিউশনের দেখাই বলছে যে ওনাদের বাহিনী এবং আওয়ামী লীগের যে সাপোর্টার তাদের দুই দিকের যে উক্তি তা তো আমি স্যান্ডউইচ হয়ে গেছি। জেড.আই খান পান্না প্রত্যাহার করে নেয় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আমির হোসেনকে। আমির হোসেন জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে আইনজীবী ছিলেন, যে মামলায় শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। ব্যবসায়ীরা তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের কোনো সম্মতি নেয়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। বলেন ব্যবসায়ীদের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। এদিকে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের মনিটরিং আরও বাড়ানো উচিত বলে মন্তব্য করেছেন ক্যাব সভাপতি মোহাম্মদ শফিকুজ্জামান। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। বাজারে হঠাৎ করে ভোজ্য তেলের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। বোতলজাত সয়াবিন তেলের দাম 189 টাকা থেকে বাড়িয়ে ব্যবসায়ীরা প্রতি লিটার 198 টাকায় বিক্রি করছেন বাজারে। তবে কেন তেলের দাম বাড়ানো হয়েছে তা জানে না সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। আমাদের কোনো সম্মতি নেই। বাণিজ্য উপদেষ্টা বলছেন ব্যবসায়ীরা যে দামে তেল বিক্রি করছে সেটির চেয়ে 20 টাকা কমে বাণিজ্য মন্ত্রণালয় তেল কিনতে পারছে, তাই দাম বৃদ্ধি অযৌক্তিক। সবাই সামগ্রিকভাবে একত্রিতভাবে করেছে, মানে এই সামগ্রিক একত্রিক কোনো একটা
কার্যক্রম অবশ্যই গ্রহণযোগ্য না। যে কর্মকাণ্ডটা ওনারা করেছেন এর কোনো আইনগত ভিত্তি নেই। ওনারা যে দামে আজকে বাজারে বিক্রি করছে সেখান থেকে প্রায় 20 টাকা কম 20 টাকা কমে আমাদেরকেই তেল দিয়েছেন। বাজারে 20 টাকা বেশি দামে তেল দেওয়ার কোনো কারণ, আমি তো যৌক্তিক কোনো কারণ খুঁজে পাচ্ছি না। গতকালই তো আমরা কিনেছি ওনাদের কাছ থেকে। এবং যদি যৌক্তিক কোনো কারণ থাকে বাড়ানোর, আমরা উই আর হ্যাপি টু ডিসকাস, কারণ আমরা তো সরবরাহ ব্যবস্থাকে গতিশীল রাখতে চাই, আমরা তো সরবরাহ ব্যবস্থাকে বিঘ্নিত করতে চাই না। কিন্তু সেটা যেহেতু আইনগত ভিত্তিতে এবং যে কাস্টমারি যে প্র্যাকটিসটা ছিল তার মাধ্যমে এতদিন ধরে নির্ধারিত হয়েছে, ইনশাল্লাহ আমরা সেইভাবে সমাধান করব। যথাযথ নজরদারি না থাকায় সরকার নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে পারছে না বলে মন্তব্য করেছেন ক্যাব সভাপতি মোহাম্মদ শফিকুজ্জামান। 9 টাকা যদি বেড়ে যায়, এটি আমি বলবো যে বাণিজ্য মন্ত্রণালয়ের কনফারেন্সে যদি বেড়ে যায় তাহলে এটি হবে যে ভোক্তার অধিকারের প্রশ্ন, ভোক্তার স্বার্থের বিষয়। এবং এই ক্ষেত্রে আমি ক্যাবের প্রেসিডেন্ট হিসেবে যেটা বলতে চাই, এটি হলো যে ভোক্তাদের স্বার্থে এই যে প্রাইসটা বেড়ে গেছে, এমনিই তো দ্রব্যমূল্য অনেক ক্ষেত্রেই আপনার বেশি দামে বিক্রি হচ্ছে, সেখানে এটিও বলবো যে এটি অন্যায়ভাবে করা হয়েছে। এবং আমি আশা করছি যেটি বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে এটির ব্যাপারে কঠোর ব্যবস্থা, আমরা সেই অপেক্ষা করছি সেই কঠোর ব্যবস্থা দেখার জন্য। সম্প্রতি সরকারের ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী 179 টাকা দরে টিসিবির জন্য 50 লাখ লিটার সয়াবিন তেল কিনেছে। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে সায়েন্স ল্যাব এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন 7 কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসনিক সমস্যা, একাডেমিক কার্যক্রমের অস্থিরতা এবং পরিচয় সংকটের কারণে তাদের এই বিক্ষোভ মিছিল। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে 3 দফা আলোচনার পরও অধ্যাদেশের প্রক্রিয়ায় কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি, ফলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। এ সময় সায়েন্স ল্যাব, নীলক্ষেত ও নিউ মার্কেট এলাকায় কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় যান চলাচল। বিপাকে পড়েন রাস্তায় বের হওয়া যাত্রীরা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রাজধানীর পল্লবী সিটি ক্লাব মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আসর দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা 16 আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আমিনুল হক। বক্তব্যে আমিনুল হক বলেন যে গণতন্ত্রের জন্য লড়াই চলছে, সেই গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়া কখনোই স্বৈরাচারের সাথে আপোষ করেননি। বলেন, বেগম জিয়া দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে জীবনভর সংগ্রাম করেছেন। পরে বিভিন্ন হিফজখানা ও মাদ্রাসার অসংখ্য শিক্ষার্থী এবং এলাকাবাসীকে সাথে নিয়ে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বেগম খালেদা জিয়াকে দেখতে এফআর কেয়ারের প্রধান উপদেষ্টা, অবস্থা অপরিবর্তিত। এসেছে যুক্তরাজ্যের মেডিকেল টিম, আসছে চীনের আরেকটি বিশেষজ্ঞ দল। মানুষের জন্য রাজনীতি করায় খালেদা জিয়ার অসুস্থতায় কাঁদছে মানুষ, বলেছেন মঈন খান। ধর্মকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দিচ্ছে জামায়াত, মন্তব্য মির্জা আব্বাসের। বেগম জিয়ার অসুস্থতা ও পরিস্থিতি বিবেচনা করে তফসিল ঘোষণার দাবি এনসিপির। গণভোটে সিল দিতে ভোটার প্রতি সময় লাগবে 8 মিনিট, জানালেন ইসি সানাউল্লাহ। আগামী নির্বাচন সুষ্ঠু করতে আবারও সশস্ত্র বাহিনীর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। বেগম জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সংসদ নির্বাচন হতে দেওয়া হবে না। রংপুরের সমাবেশে হুঁশিয়ারি জামায়াত সহ 8 দলের নেতাদের, ওয়াদা ভঙ্গকারী বললেন অন্তর্বর্তী সরকারকে। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।